আসসালামু আলাইকুম। বছর শেষে বছর কিন্তু শেষের দিকে। বোর্ড প্রেসিডেন্টও চেঞ্জ, এক প্রেসিডেন্ট যাচ্ছে, এক প্রেসিডেন্ট আসতেছে। কিন্তু ওই যে আমাদের একটা স্বভাব আছে বিপিএল, যেটা মনে করেন আপনার ওই যখন ক্ষুধা লাগবে তখন তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া, তরকারি সেদ্ধ হলে হলো, না হলে নাই। এখন এই সামনে যে বিপিএলটা আসতেছে, এখন থেকে যদি প্রিপারেশন না নেয় বিসিবি, এখন নানানভাবে নানান রকম কথা কিন্তু চলতিছে। তো সব মিলিয়ে টোটালি একটা আইডিয়া বা যেটাই বলেন না কেন, কেমন হতে পারে এই বছরের বিপিএলটা, কে কে আসতে পারে, কোন কোন ফ্র্যাঞ্চাইজি আসার সম্ভাবনা আছে, কিছুটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে যেহেতু বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল, সো এখন পর্যন্ত যেগুলো কাজ করছে বোর্ডে আসার পরে প্রশংসায় কুড়াচ্ছে, প্রথমে বদনাম হলে প্রশংসায় কুড়াচ্ছে বর্তমানে। তবে কিছু ইস্যু আছে, প্রবলেমও আছে। যেহেতু সামনের নির্বাচন, নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে, তামিম ইকবাল ওরকম ভাবে বলছে। তবে কাজে এবং কথার ভিতর কিছুটা মিল পাওয়া গেছে তার ক্ষেত্রে। ভালো করলে ভালো বলবেন, এটা 100%। তবে সামনে যে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালই, এটা কিন্তু বোঝার বাকি নেই। যদি তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হয়, বিপিএলটা তাহলে হবে কিনা, বা বিপিএল এর মানটা কোথায় যে দাঁড়াবে, কয় টিমের হবে। তামিম ইকবাল কিন্তু একটা ইন্টারভিউ বলেছিল যে বিপিএল যদি প্রয়োজনে 2 টিমেরও হোক, 5 টিমেরও হোক, 4 টিমেরও হোক, তারপর একটা ব্র্যান্ড ভ্যালু ফিরে নিয়ে আসবে। তো যেহেতু তামিম ইকবাল এখন বর্তমানে আছে, সো এরকম একটা সিচুয়েশন, এরকম অবস্থান কিন্তু ভাবাই যায়। অনেক তামিম ইকবালের অনেক কাছের মানুষ এবং অনেক বড় বড় সাংবাদিকেরা পোস্ট করছে যে এবারে বিপিএলটা হবে না, এরকম কথা শোনা যাচ্ছে যে বিপিএলটা এবার না স্থগিত করে যদি ভালোভাবে যদি গুছিয়ে নিয়ে পরের বছর করতে পারে তাহলে ইকবাল সেক্ষেত্রে ভালো হবে, এরকম পরামর্শ তাকে দেওয়া হচ্ছে। তবে বিপিএল আশা করছি যে কোনো বছর মার যাবে না এখন পর্যন্ত। মাঝখানে হয়তো 1-2 বছর মার গেছে, বাট কখনো এরকমটা হবে না, আশা যতটুকু করা যাচ্ছে। তো ৬টা দলের যে মালিকানা, কে কে আসতে পারে, কিরকম আসতে না পারে, তার একটু কিছুটা সামথিং ধারণা যদি বলি। বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আসার পরে যে জিনিসটা হতে পারে, প্রথম যে কথা তামিম ইকবাল যে কাজটা করবে সেটা হচ্ছে যে বিপিএল এর ব্র্যান্ড, অন্তত তামিম ইকবাল থাকলে এইটুকু সিওরিটি আমি দিতে পারবো যে বলা যাবে যে কোনো মানুষ যে অন্তত তামিম ইকবাল এই কাজটা করবে যে একটা ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু যতটুকু, এইটুকু বৃদ্ধি পাবে 100%। ভালো ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করবে, কারণ তামিম ইকবাল নিজেরও কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে এবং তারও পরিচিত অনেক হাই লবিং যেহেতু। সো তাকে দেখে কিন্তু অনেক মানুষ, অনেক ফ্র্যাঞ্চাইজি, অনেক বড় বড় কোম্পানি কিন্তু স্পন্সর দেবে, অনেক বড় বড় কোম্পানি কিন্তু বিপিএল মালিকানা নিতে চাইবে। তো যেহেতু এবার রিসেন্ট যে 6 টিম, সেটা নিয়ে অলরেডি কিন্তু নাসিমের কান্নাকাটি, ফেসবুকে কিন্তু জড়াজড়ি অবস্থা। সিলেট টাইটান্স নিয়ে আরো অনেক, ঢাকা টাইটান্স, ঢাকার তো আতিকের কথা আর কি বলবো, আকাশ ভরা তারা পুরো। তো সব মিলে যদি আমি বলি, দেখেন রংপুর এবং রাজশাহীর মালিকানা 100% ঠিক থাকবে, যতটুকু ধারণা বা যতটুকু আমার জানা মতে বা যতটুকু তথ্য পাইছি, আহ তথ্যর ভিত্তিতে যতটুকু বলি, রংপুর এবং রাজশাহীর মালিকানা ঠিক থাকবে, আগের মতোই থাকবে। দুইটা ফ্র্যাঞ্চাইজির কোনো প্রবলেম হবে না, কারণ রাজশাহী কোনো টাকা পয়সার লেনদেন বা হাবিজাবি কোনো কিছু প্রবলেম কোনো কিছুতেই করে নাই। এবং বলা চলে যে রংপুর আগে থেকে ব্রান্ড ভালো ফ্র্যাঞ্চাইজি, এবং শুরু থেকে বিপিএল এর শুরু থেকে যদি গোছানো কোনো নিজেদের মাঠ সহ গোছানো যদি ফ্র্যাঞ্চাইজি থাকে, রংপুর রাইডার্স। বরিশাল ফিরবে 100-তে 100% যদি বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল হয়, বা তামিম ইকবাল যদি নাও থাকে, এবার মোটামুটি বরিশাল ফিরবে। কারণ আগের বারে ফেরার কথা ছিল, বুলবুল ইস্যুতে তারা ফেরে নাই। এবার কিন্তু ফরচুন বরিশাল ফিরছে, এটা মোটামুটি বলাই চলে। এবং চট্টগ্রামের মালিকানা কিন্তু আবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, আসতে পারে ইস্পাহানি, ইস্পাহানি কিন্তু আসতে পারে চট্টগ্রামের মালিকানাতে। কারণ তামিম ইকবাল কিন্তু বলছে প্রয়োজনে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু, যে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু আছে, এটা বৃদ্ধি করার জন্য প্রয়োজনে আমরা বড় কোম্পানির দ্বারা দ্বারা যাবো, আমরা নিজেরাই যাবো, করে কথার কথা বলেছে আর কি, যে নিজেরাই যাব, তারপরে যেন বিপিএল এর মানটা যেন বাড়ে। তো ইস্পাহানি যদি চট্টগ্রাম নেয়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। নোয়াখালীকে সোজাসুজি লাথি দেওয়া হবে, এর এর কোনো মানে ছাড় নাই। নোয়াখালী 100% কিক খাবে এবার, যতটুকু শোনা যাচ্ছে নোয়াখালী কিক খাবে। ভালো কোয়ালিটি ফুল, বা আপনি যদি দেখেন সব কিছুতে প্রবলেম ছিল, প্লেয়ার কেনার থেকে শুরু করে প্লেয়ার নেয়া, তাদের পেমেন্ট ইস্যু, যদি আপনি একটা টিম কম্বিনেশন, টিম সাজানো, ভালো প্লেয়ার কিনা, সবকিছুতে ইস্যু ছিল, প্রবলেম ছিল, এবং টানা অনেকগুলো ম্যাচও হেরেছে। এবং সেরকম ভাবে পেমেন্ট ইস্যু, অনেকগুলো প্রবলেমের কারণে হয়তো বা নোয়াখালী এবার থাকছে না, যতটুকু শোনা যাচ্ছে, ধারণা করা যাচ্ছে হয়তোবা নোয়াখালী থাকছে না, এটা আর কি শিওর যতটুকু বোঝা যাচ্ছে। খুলনা টাইটান্স কিংবা রয়্যালস নামে ফিরবে, খুলনা টাইটান্স ফিরতে পারে। খুলনা টাইটান্স ফেরার সম্ভাবনা আছে এবার অনেকটাই। আগের বারই ফিরতো, তাদের কোনো পেমেন্ট ইস্যু ছিল না, প্রবলেম ছিল না। আগের বার যদি বলা চলে যে আগের বার মূলত যদি ঢাকাও যে প্রবলেমটা করছে, ঢাকা ব্যতীত বা আপনি যদি নোয়াখালী ব্যতীত যদি খুলনাকেও দেওয়া যেত, অন্তত তার চাইতে ভালো ফ্র্যাঞ্চাইজি চালাতো আমি বলে মনে করি।
যেহেতু সিলেটের কথা যদি একটু বলি যে ফাহিম ভাল চৌধুরী অ্যাকাউন্ট নিতে পারে। সিলেট নিয়ে একটু প্রবলেম হয়েছে মাঝখানে, নাসুম যেহেতু ফেসবুকে পোস্ট করছে ৩৫ লক্ষ টাকা নিয়ে, সেটা নিয়ে অনেক কিছু ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে। এবং বলাই চলে যে মোটামুটি বলাই চলে যে ঢাকার মালিকানা শিওর চেঞ্জ হবে, কারণ আতিক ফাহাদের উপর ভরসা একবারেই উঠে গেছে বিসিবির। আতিক ফাহাদ 100% চেঞ্জ হবে। তবে ঢাকার মালিকানাটা বিষয়টা, ঢাকা একটা ক্যাপিটাল, রাজধানী একটা শহর, যেখানে মেন কেন্দ্র ক্রিকেটের, বলা চলে যে মিরপুরে বেশিরভাগ ম্যাচই কিন্তু অনেক সময় মিরপুরে হয় বিপিএল এর, এবং সবচেয়ে বেশি দর্শকও কিন্তু ঢাকাতেই হয় বেশিরভাগ। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটা আগে কিন্তু বরাবরই কিন্তু ভালো ফ্র্যাঞ্চাইজি আসতো ঢাকাতে, বড় বড় কোম্পানি আসতো। আপনি যদি দেখেন শাহিদ আফ্রিদি থেকে শুরু করে ইমরান নাজির পর্যন্ত কত বড় বড় ক্রিকেটার ঢাকা ক্যাপিটালে খেলে গেছে। একটা সময় ঢাকা এমন ভাবে টিম সাজাতো, দেখে মনে হচ্ছে যে একমাত্র ঢাকায় যে টিম আগে থেকেই বলাই যাচ্ছে যে এই শিওর এই কাপটা ঢাকা মেরে নেবে, এরকম একটা পজিশন, এরকম ভাবে কিন্তু দল সাজাতো, যেখানে মোহাম্মদ আশরাফুল্লাহ কিন্তু একটা সেঞ্চুরিও আছে। তো সর্বোপরি যদি বলা চলে যে এই যে কিছু অদবদল নিয়ে ভালোভাবে যদি তামিম ইকবাল সামনে বিসিবি বস হয়ই মোটামুটি শিওরই, তো তবে কিন্তু বিপিএলটা গোছানোর পথে। এবং এইবার মনে হচ্ছে যে আগের বার এই যাবৎ যতবার যা কিছু হয়েছে কেন বিপিএল নিয়ে, পেমেন্ট ইস্যু থেকে যত কিছু, এবার যদি কম টিমও হয় তবে তামিম ইকবাল চেষ্টা করবে যে মালিকানা যেন ভালো কোয়ালিটিফুল মালিকানা, বা ভালো স্পন্সর, ভালো পয়সা যারা পেমেন্ট করতে পারবে, এই ঝামেলাটার থেকে অন্তত বিপিএল এবার আমার যতটুকু বিশ্বাস বা টোটালি বোঝা যাচ্ছে যে এবার অন্তত এই পেমেন্ট ইস্যু থেকে প্রবলেম থাকবে না। তবে ঢাকার মালিকানা খুব দ্রুত অন্তত আতিক ফাহাদের মতো লোক চেঞ্জ হওয়া দরকার। নোয়াখালী যদি না চালাতে পারে, নোয়াখালী চেঞ্জ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, যেগুলো চেঞ্জ করে অবশ্যই ঝামেলা থেকে এই বিনোদন প্রিমিয়ার লিগ মানুষ কিন্তু আর দেখতে চায় না। ভালো একটা ব্রডকাস্টিং সহ বিনোদন প্রিমিয়ার লিগ থেকে বাইরে আসে যদি অরিজিনালি ব্র্যান্ডিং একটা প্রিমিয়ার লিগ করা যায়, তবে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য উন্নত। এবং বলা চলে যে পেমেন্ট ইস্যুটা বরাবরই কিন্তু বিপিএল এর জন্য খুবই খারাপ কন্ডিশন। এই এক যুগ যাবত এই একই প্রবলেমে কিন্তু প্রতিবারই বিপিএল এ ভালোভাবে হলে 2 মাস 3 মাস পরে অমুকের টাকা দেয়নি, এমুকের টাকা দেয়নি, অমুকের টাকা দেয়নি, তাসকিনের টাকা দেয়নি, ঢাকা টাকা দেয়নি, তারপরে মোহাম্মদ নাবির টাকা দেয়নি, নাবির ছেলের টাকা দেয়নি, অমুকে বলে ইমাম ওয়াসিমের টাকা দেয়নি। এই যে নানান এই ইস্যুটাই এই পেমেন্ট ইস্যুটা খুবই খারাপ দেখায়। এবং এটা যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়, আইসিসি পর্যন্ত চলে যায়, বা ইন্টারন্যাশনাল ভাবে আইসিসির পেজ থেকে যখন পোস্ট করার পরে একটা প্লেয়ার পেমেন্ট ইস্যু, তখন অন্যান্য বিদেশি যেগুলো প্লেয়ার আছে তারা কিন্তু আসতে চায় না, খেলতে চায় না, জানে খয়রাতের লিগে তারা খেলতে যাবে না। সো এখান থেকে যদি এবার সম্ভাবনা আছে বের হওয়ার জন্য, দেখা যাক কতটুকু সামনে কি হয়, সময় সাপেক্ষে বলে দেবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।